অবশেষে সমাধান মিলল পদ্মা সেতুর ২২ পিলারের জটিলতার। প্রতিটি পিলারে যোগ হচ্ছে আরো একটি খুঁটি। ৬টা পাইলের যে স্টিফনেস বলি, নড়াচড়ার যে রেজিস্ট্যান্স, ৭টায় আরো বেশি হবে, এটা শক্ত হবে। জানুয়ারি থেকে কাজ শুরুর পরিকল্পনা। আমাদের যে জটিলতা ছিল এটা অনেকটাই কেটে গেছে, সমস্যা নাই, আমরা কাজ করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গু চিকুনগুনিয়া ঝুঁকিতে রাজধানীর 18টি এলাকা, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেই সমন্বয়, বলছেন নগরবিদরা। লাগামহীন হয়ে উঠেছে দেশের রড সিমেন্টের বাজার। আবাসন ব্যবসায়ীরা অযৌক্তিক বললেও প্রস্তুতকারকদের দাবি দাম বেড়েছে কাঁচামালের। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ফেস্টুনের সৌন্দর্যহানির কবলে চট্টগ্রাম নগরী, জনমনে ক্ষোভ। আইনি জটিলতায় ব্যবস্থা নিয়ে যাচ্ছে না, বলছে ইসি। ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুল কক্ষে শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। মামলা দায়েরের পর নিরাপত্তা শঙ্কায় নির্যাতিতা। এবং দুটি মোবাইল ফোনের অস্বাভাবিক কথোপকথন ধরেই বেরিয়ে আসে রংপুরের রথীশ চন্দ্র হত্যা রহস্য। খুন হন স্ত্রীর পরকীয়ার জেরে। অবশেষে সমাধান মিলেছে পদ্মা সেতুর ২২টি পিলারে জটিলতার। প্রতিটি পিলারে ৬টি জায়গায় এখন ৭টি করে খুঁটি বসিয়ে এই সমস্যার সমাধান করা হচ্ছে। গত প্রায় ১ বছর ধরে বিষয়টি ঝুলে থাকলেও সম্প্রতি এই পিলারগুলোর নকশা তুলে দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হাতে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই পিলারগুলোতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতু একসঙ্গে সক্ষমতা আর বিস্ময়ের নাম। নদীর বুকে যান্ত্রিক শব্দ, দেশি বিদেশি প্রকৌশলীদের ব্যস্ততা আর নতুন নতুন অবকাঠামো, সব মিলে দৃশ্যমান সেতুর একাংশ যেন অন্য এক বাংলাদেশের প্রতিচ্ছবি। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী সেতুর কাজ উদ্বোধন করেন ২০১৫ সালের ১২ই ডিসেম্বর। আকস্মিক প্রাকৃতিক জটিলতায় পুরো বদলে ফেলতে হয় পরিকল্পনা। এই প্রান্তের ১৪টি পিলারে নদীর তলদেশের মাটির গঠনে পাওয়া যায় জটিলতা, ছোটখাটো জটিলতা পাওয়া যায় আরও ৮টি পিলারে। সব মিলে মাওয়া প্রান্তের ২২টি পিলারে সমস্যার কারণে এ প্রান্তের কাজ কার্যত বন্ধ রেখে কাজ শুরু করা হয় জাজিরা প্রান্তে। জাজিরায় বর্তমানে ৩টি স্প্যান দৃশ্যমান, চলতি মাসে আরও একটি বসার অপেক্ষায়। সেখানে এখন পর্যন্ত মাওয়া প্রান্তে পিলার দৃশ্যমান হয়েছে মাত্র একটি। অপেক্ষা ছিল কখন পাওয়া যাবে বাকি পিলারগুলোর নকশা। এ কাজে প্রায় ১ বছর আগে দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান রেন্ডেল, ডেনমার্কের কাউই সহ ৬টি বিদেশি দক্ষ প্রতিষ্ঠানকে। দফায় দফায় বাড়ানো হয়েছে সময়। শেষ পর্যন্ত তাদের দেয়া সিদ্ধান্তকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে পদ্মা সেতুর পরামর্শক দল। আমরা কাজ করছি, বাট আমাদের যে জটিলতা ছিল এটা অনেকটাই কেটে গেছে, এটা কিন্তু এটার পদ্ধতিগত কিছু কাজ বাদ আছে, এটা সমস্যা নাই আমরা মনে করি আর কি। ঠিকাদারও কাজ করে যাচ্ছে। আগে এক একটি পিলারে ১২৪ মিটার দৈর্ঘ্যের ৬টি করে খুঁটি বসানো হয়েছে। নতুন নকশায় পিলারগুলোতে খুঁটি হবে ৭টি। ২২টি পিলারের মধ্যে বেশ কয়েকটিতে এই পদ্ধতি ব্যবহার করার আগে আবারও টেস্ট করাতে হবে মাটির গঠন। ২-৩টি পিলারে মাটির প্রত্যাশিত গঠন পেতে কৃত্রিমভাবে করতে হবে স্ক্রিন গ্রাউটিং। তবে এক্ষেত্রে ১২৪ মিটার দৈর্ঘ্য কমে আসবে ৯৮ থেকে ১১৪ মিটারে। ৪টি পিলারের নকশা এর মধ্যে চূড়ান্ত করে বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। ৬টা পাইলের যে স্টিফনেস বলি, নড়াচড়ার যে রেজিস্ট্যান্স, ৭টায় আরও বেশি হবে, এটা শক্ত হবে। ভূমিকম্প লোড ওটার মধ্যে টেনে নেবে বেশি। তাতে গিয়ে আবার ট্রাসের ডিজাইন চেঞ্জ করতে হয় কিনা, সব ইন্টার রিলেটেড। তবে নদীর এই প্রান্তে বর্ষা মৌসুমে স্রোত বেড়ে যাবে, তাই আগামী বছরের জানুয়ারির আগে নতুন নকশায় কাজ শুরু করা সম্ভব হবে না। এখন পর্যন্ত পুরো সেতুর কাজে ৭৬ ভাগ অগ্রগতি হওয়ার কথা থাকলেও হয়েছে ৫৭ ভাগ। দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু, সেখানে গলার কাটা হয়ে ঝুলেছিল ২২টি পিলারের জটিলতা। ১৪টি পিলারের মাটির গঠনগত সমস্যার পাশাপাশি ৮টি পিলারের নিরাপত্তা ঝুঁকি ছিল।
তবে আশার কথা হলো প্রায় 1 বছর পর হলো সুরাহ হয়েছে তা। এর মধ্যে পদ্মায় জল গড়িয়েছে অনেক। তবে শেষ পর্যন্ত একটু বেশি সময় নিয়েও কাজটি শেষ করা গেলে সেটি হবে বড় প্রাপ্তি। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 18টি এলাকা রয়েছে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার ঝুঁকিতে। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে সিটি কর্পোরেশন খুব একটা আমলে নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একসাথে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। যদিও কর্তৃপক্ষ শোনাচ্ছে বরাবরের মতোই আশার বাণী। রাশেদ লিমনের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। যদিও এর অধিকাংশই কিউলেক্স মশা হওয়ার কারণে দেখা দেয়নি বড় কোনো রোগের প্রাদুর্ভাব, তবে এরই মধ্যে কয়েক দফা বৃষ্টির কারণে বাড়ছে ডেঙ্গু চিকুনগুনিয়ার ঝুঁকি। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে প্রায় 19টি স্থানে ঝুঁকিতে রয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এই এডিস মশার। উত্তর সিটি কর্পোরেশনের বনানী, বসুন্ধরা, গাবতলী, মগবাজার, মালিবাগ, মিরপুর 1, মহাখালী ডিওএসএস, নাখালপাড়া, শেওড়াপাড়া, টোলারবাগ আর উত্তরার পাশাপাশি দক্ষিণে বাংলাবাজার, ধানমন্ডি 1, এলিফ্যান্ট রোড, গুলবাগ, মেরাদিয়া, মিন্টু রোড ও শান্তিনগরে রয়েছে বেশি ঝুঁকিতে। এই সার্ভের মধ্যে দিয়ে আমরা বেশ কিছু এরিয়াকে চিহ্নিত করেছি, যাতে আগামীতে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে, রিহ্যাবের মাধ্যমে যাতে আমরা এই এডিস মশার কারণে যে সমস্ত অসুখ বিসুখ হয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো যাতে না হয়। ঝুঁকিপূর্ণ এসব এলাকা বিশেষ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, মশক নিয়ন্ত্রণের স্বাভাবিক কার্যকলাপেও সন্তুষ্ট নন সাধারণ মানুষ। সারাদিন কয়েল জ্বালা রেখে বাসার ভিতরে, কয়েলের গন্ধ তো বাচ্চাদের ক্ষতি হয়। সিটি কর্পোরেশন লোক আসলে ওই যে বিল্ডিং গুলো আছে ওইগুলো নিচে দিয়ে যায়, কিন্তু আমাদের ভিতরে এদিকে আসে না। সিটি কর্পোরেশন যদি এটার কোনো ব্যবস্থা নিত তাহলে ভালো হইতো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় না থাকায় মশা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মশা নিয়ে এই মশকারি থেকে আমরা কবে নিরন্তর মুক্তি পাবো সেটি আমাদের জানা দরকার। তবে একটি কথা মনে রাখা দরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত অবস্থানে দায়িত্বহীনতার পরিচয় দিলে মশার হাত থেকে বাঁচার কোনো পথ থাকবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মশা নিয়ন্ত্রণে আগাম সতর্কতার কথা বলা থাকলেও দায় সারা জবাব সিটি কর্পোরেশনের। এডিস এবং কিউলেক্স মশার প্রজনন ক্ষেত্র আলাদা। এখন এই জায়গাগুলো তো এখন সিটি কর্পোরেশন কতটুকু অ্যাড্রেস করতে পারবে, এখানে ওয়াসার ভূমিকা আছে কিনা বা অন্য রাজুকের আছে কিনা, সেই জিনিসগুলো তো আসলে বুঝতে হবে। পুরোপুরি সমন্বয়টা হচ্ছে না, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এককভাবে মানে ওইভাবে সম্ভব হচ্ছে না। তারপরেও বলবো যে হয়তো কিছুটা হয়তো কমে আসছে। বর্ষা মৌসুমের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেই আশা করছে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লাগামহীন হয়ে উঠেছে দেশের রড সিমেন্টের বাজার। 2 মাসের ব্যবধানে প্রতি টন রডে দাম বেড়েছে 12 থেকে 15,000 টাকা। একইভাবে প্রতি ব্যাগ সিমেন্টের দর বেড়েছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আবাসন ব্যবসায়ীরা বলছেন, প্রধান 2 নির্মাণ সামগ্রীর দাম এতটা বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আর রড ও সিমেন্ট প্রস্তুতকারকরা বলছেন, দাম বেড়েছে কাঁচামাল ও বাজারজাতের বাড়তি খরচের প্রভাবে। বিস্তারিত জানাচ্ছেন হরিপদ সাহা। মাস দুয়েক আগে মানভেদে প্রতি টন রডে 8 থেকে 10,000 টাকা দাম বাড়ার পর কয়েক ধাপে আবারও বেড়েছে রডের দাম। বর্তমানে বাজারে সবচেয়ে ভালো মানের রডের দাম পড়ছে টন প্রতি 70 থেকে 72,000 টাকা, আর মধ্যম মানের রডের দাম 61 থেকে 65,000 টাকা। সেই সাথে গেল 1 মাসে 4 বার বেড়ে প্রতি ব্যাগ সিমেন্টের দাম দাঁড়িয়েছে 450 থেকে 520 টাকা পর্যন্ত। সিমেন্ট এখন বসুন্ধরা 440 টাকা, হোলসেল 520 টাকা, স্ক্যান 480 টাকা, লাফার সিমেন্ট 460 টাকা। 80 টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বাড়ছে প্রত্যেকটা সিমেন্ট, এবং সামনে আরও 20 টাকা বাড়বে আমাদের ঘোষণা দিচ্ছে। যেটা 1 গ্রেডের রড, সেটার রেট হচ্ছে আপনার 72,000। এটা আগে ছিল আপনার 55-56,000। যেটা নন গ্রেডের 40 গ্রেডের রড ছিল, ওটা ছিল আগে আপনার 47-48,000। এটা হয়ে গেছে 61-62,000। শুকনো মৌসুমে নির্মাণ কাজের চাপ থাকায় চাহিদা বাড়ে রড ও সিমেন্টের। সাধারণত মোট নির্মাণ ব্যয়ের অর্ধেকেরও বেশি হয় এই 2 সামগ্রীতে। দফায় দফায় রড সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ায় আবাসন খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। গত কয়েকদিন আমাদের নির্মাণ সামগ্রী বাড়ার ফলে আমরা মনে করি যে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল বা আছে,
মানে আগামীতে মার্কেটে আসতেছে সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু এফেক্ট হবে। আমরা মনে করতেছি 20 থেকে 22% কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যেতে পারে। অন্যান্য মৌসুমের চেয়ে এবার যেটা বাড়ছে এই বাড়াটা কিন্তু যৌক্তিক হয় নাই বলে আমরা মনে করি। অন্যদিকে প্রস্তুতকারকরা বলছেন ডলারের দাম ও পরিবহন খরচ বাড়ার কারণে বেড়েছে রড সিমেন্টের দাম। আমাদের ক্ষেত্রে বাড়ার বেসিক কারণটা হচ্ছে আপনার এই চিটাগং পোর্ট, আর তাছাড়াও এফওবি প্রাইস বেড়েছে $20 থেকে $30 মতো, কিন্তু ফ্রেট কস্ট বেড়ে গেছে আমাদের $30 থেকে $35। চিটাগং থেকে যে কন্টেইনারগুলো ক্যারি করতাম আপনার 20 থেকে 22,000 টাকা পার কন্টেইনার, সেটার কস্ট কিন্তু 37,000-42,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। সে মনে করেন 30 মিলিয়ন টন, আমাদের উৎপাদন ক্ষমতা আছে প্রায় 45 মিলিয়ন টন। এই যে আপনার ক্যাপাসিটি যেখানে বেশি, সেখানে ইচ্ছা করলে আমরা কোনো দাম বাড়ানোর কোনো ক্যাপাসিটি নেই। র মেটেরিয়াল মূল্য বৃদ্ধির জন্য সিমেন্টের প্রাইস বৃদ্ধি পেয়েছে। দেশে বর্তমানে বেশ কয়েকটি সরকারি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, তাই শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপরতায় চলতি সপ্তাহে রডের দাম টন প্রতি 3,000 টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তুতকারকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিএনপির শীর্ষ 8 নেতা সহ 10 জনের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের তথ্য চেয়ে 7টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুপুরে চিঠিগুলো পাঠানো হয়েছে বলে জানানো হয় দুদকের পক্ষ থেকে। সন্দেহজনক লেনদেনে অভিযুক্ত বিএনপি নেতারা হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খুসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, তাবিথ আউয়াল, মোর্শেদ খান, ফয়সাল মোর্শেদ খান ও হাবিবুল নবী খান সোহেল। অভিযুক্ত অপরজন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। অভিযুক্তদের ব্যাংক হিসেবের লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনো ভিত্তি নেই, চরিত্র হনন করতে এমন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শীর্ষ 8 জন নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট একটা গল্প বানিয়ে তারা বললো যে তারা টাকা উত্তোলন করেছেন 125 কোটি টাকা সবাই মিলে। আপনারা যদি অনুসন্ধান করতে চান করেন, গোপনে করেন, সংবাদপত্র দেন কেন? সংবাদপত্র দেন এই জন্য যে কারণ আপনাদের মামলা কোনো ভিত্তি নাই, এটা প্রচার করেছেন শুধুমাত্র চরিত্র হনন করার জন্য। বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে, রাজপথে আদালতে যদি না পারে। এদিকে দুদককে দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গতকাল সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বেগম জিয়ার বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। ক্ষমতায় আওয়ামী লীগের এমপি দণ্ডিত, সেখানে এখানে সরকার ইন্টারফেয়ার করেনি নিজের লোকের ব্যাপারে, সেখানে লোয়ার কোর্টে, সেখানে বেগম জিয়ার দণ্ড হওয়ার পর এটা সরকারের হস্তক্ষেপ। এই প্রশ্ন কেন আসবে? আইন কিন্তু সবার জন্য সমান। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে যে স্বাধীনতা ভোগ করছে, এটা বোধহয় বাংলাদেশে নজিরবিহীন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধনের কথা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার কোম্পানিগঞ্জ মুরাদনগর হোমনা মহাসড়ক ও গৌরীপুর হোমনা সেতু, শাসনগাছার রেলওয়ে ওভারপাস ও কুমিল্লার পদুয়ায় বাজার রেলওয়ে ওভারপাস। এই প্রকল্পগুলোর কাজ শেষ হলে সেসব এলাকায় জীবনমান বদলে যাবে বলে আশাবাদ স্থানীয়দের। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ এবং ইসলামিক কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই আওতায় আজ প্রথম পর্যায়ে 11টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি পণ্যের রফতানি বহুমুখীকরণে এগিয়ে আসতে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ৬ষ্ঠ এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অবদান রাখা এবছর সেরা 5 উদ্যোক্তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এসএমই মেলা দেশে উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ক্রেতা আকর্ষণ ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিডিপিতে 25% অবদান রাখা এক খাতের উন্নয়ন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেয়া, দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। উদ্যোক্তাদের দেশীয় কাঁচামাল নির্ভর শিল্পায়ন ও অঞ্চল ভিত্তিক সহজলভ্যতা বিবেচনা করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে 5 দিন ব্যাপী মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। মহিলা শ্রমিক লীগের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গেলে শেখ হাসিনা বলেন, দলের সহযোগী সংগঠনগুলোকেও সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সংগঠনটির প্রায় 20টি জেলা ইউনিট থেকে শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূল থেকে আসা কর্মীরাও বক্তব্য রাখেন। সকালের সময় আরো থাকছে। হাওড়া অঞ্চলে বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি করেও মেলেনি সুফল। নির্ধারিত ফেব্রুয়ারি মাসেও শেষ হয়নি কাজ, চিন্তায় হাওড়বাসী। জাতীয় সংসদ নির্বাচনের এখনো কয়েক মাস বাকি থাকলেও সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে ভরে গেছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। দেয়াল থেকে শুরু করে রাস্তার আইল্যান্ড এবং ডিভাইডার কোনো কিছুই বাদ যায়নি আগামী নির্বাচনী প্রচারণা থেকে। এ নিয়ে জনমনে ক্ষোভ থাকলেও আইনি জটিলতার কারণে কোনো ব্যবস্থা নিতে পারছে না নির্বাচন কমিশন। শাকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের চারিদিকে এখন পোস্টারের মেলা। কিছুটা রাগঢাক রাখার জন্য আগে হয়তো জাতীয় দিবস কিংবা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগাতেন রাজনৈতিক দলের নেতারা, কিন্তু এখন আর সেদিন নেই। শুভেচ্ছার পাশাপাশি নির্বাচন ঘনিয়ে আসতে থাকায় সরাসরি প্রতীক সম্বলিত পোস্টার লাগানো হচ্ছে নগর জুড়ে। কেউ যেমন আগামী নির্বাচনে প্রার্থীতা চেয়ে সরাসরি প্রচার চালাচ্ছেন, আবার কেউ পোস্টারের মাধ্যমে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, নির্বাচনে মনোনয়নের প্রত্যাশা। প্লেন লেভেল ফিল্ড বলতে আমরা যেটা বুঝি সেটার ক্ষেত্রে মারাত্মক একটা অবনতি ঘটছে এবং সেইটা রক্ষা করা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম নির্বাচনের আবেদনটি অতি প্রচারের কারণে লঘু হয়ে যেতে পারে। পোস্টার এবং ফেস্টুন লাগানো নিয়েও প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছে মতবিরোধ। আওয়ামী লীগ পুরোদমে প্রচারণা চালালেও আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে মাঠে নামতে পারছে না বলে অভিযোগ বিএনপির। তবে বিএনপি নেতারা সরাসরি নির্বাচনী প্রতীক ব্যবহার না করলেও দলের শীর্ষ নেতাদের মুক্তি চেয়ে পোস্টার লাগিয়ে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে দাবি আওয়ামী লীগের। নির্বাচনী প্রচারণা চালাচ্ছে একতরফাভাবে, এটা অনৈতিক, অগণতান্ত্রিক এবং একই দেশে দুইটা আইন একসাথে চলতে পারে না। তাদের এই পোস্টারকে করাকে নিষেধ আছে, তারা অনেক রকম নিজের পোস্টার লাগাচ্ছে না। নির্বাচনী পোস্টারের ক্ষেত্রে সাদা কালোর পাশাপাশি নির্দিষ্ট মাপ থাকলেও এখানে তা কোনোভাবে মানা হচ্ছে না। প্রধান সড়কগুলোর ডিভাইডারে লাগানো হয়েছে বড় বড় ফেস্টুন। নির্বাচন কমিশন বলছে আইনি জটিলতার কারণে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। নগরের সৌন্দর্য ধরে রাখার জন্য নগর পিতা যারা আছেন বা যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়ে ইচ্ছা করলে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন থাকলেও নগরের বন্দর পতেঙ্গা, পাহাড়তলী, হালিশহর, কোতোয়ালি, পাঁচলাশ এবং চান্দগাঁও এলাকার 4টি আসনের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরাই সবচেয়ে বেশি পোস্টার লাগিয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইলের মধুপুরে উলুমে দিনিয়া মাদ্রাসায় পড়া না পারায় এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, গত 2রা এপ্রিল পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক ফজলুল করিম রিফাতকে বেত্রাঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক ও এলাকাবাসী। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বলেছিল
তার কারণে ফজলুল হুজুর আমাকে অনেক মারধর করেছে, 8-10টা বাড়ি দিয়েছে। বিচার তো চাই, বিচার চাই না করে জানি যে তার কোনো পোলাহানের ক্ষতি না করে। কাজটা একদম ঠিক হয় নাই, কিন্তু এটা ওই ওস্তাদকে বহিষ্কার করা দরকার মাদ্রাসার থেকে। তার বাম হাত, পিঠের দিকে এবং বাম পায়ের দিকে জখমের চিহ্ন আছে। সে ওই দিন অবস্থা খারাপ ছিল, এখন শিশুটি আশঙ্কামুক্ত। রিফাত হোসেন নামে এক ছাত্রের এক শিক্ষক ব্যাপক মারপিট করছে এবং সে হাসপাতালে ভর্তি। আমার অফিসারও গেছিল এখানে, তারা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয় না। থানায় অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সকালের সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ার গোল্ড কাপে জমকালো আয়োজনে 21তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন, তুলে ধরা হয় স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতি। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। ভোলার মোহনপুরে জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে স্কুল কক্ষে এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের হারিস রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে ওই নির্যাতনের শিকার শিক্ষিকা উপজেলা প্রশাসনের মাধ্যমে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আত্মগোপনে থাকলেও তার অনুসারীদের মাধ্যমে শিক্ষিকার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মোহনপুরের হারিস রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চিলেকোঠার এই কক্ষটি প্রায় 1.5 বছর ধরে জোরপূর্বক দখল করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি এনাম হাওলাদার। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা বিভাগ জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত 31শে মার্চ সকালে ওই স্কুলের এক শিক্ষিকাকে অফিস কক্ষে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় এনাম। ধস্তাধস্তির এক পর্যায়ে শিক্ষিকার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দিয়ে বেরিয়ে যায়। এরপর থেকে অব্যাহত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় রয়েছেন নির্যাতিত ওই শিক্ষিকা। কুপ্রস্তাবে আমি রাজি না হয় সে আমাকে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমাকে 2 হাত চেপে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি পরে ধাক্কা দিয়ে ফেলে দরজার ছিটকানিটা খুলে দরজার সামনে গিয়ে যাই পড়ছি। এ ঘটনার জন্য দায়ী এনামের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তের পরিবারের নিরাপত্তার দাবি জানান স্বজন ও সহকর্মীরা। মোবাইলে হুমকি দিতে আছে স্কুলে গেলে এগুলোর আরো খুন করিয়া লাগব, নইলে গম করিয়া লাগবে। আমি আশা করি এই আসামি ধৃত হবে খুব দ্রুত এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি পাবো। বিদ্যালয়ে এসে আমরা সেই নিরাপত্তাহীনতা ভুগি অথবা এই ধরনের লাঞ্ছিত হতে হয়, তাহলে জাতির জন্য এর সাথে কলঙ্ক আর কিছু থাকতে পারে না। এ ব্যাপারে অভিযুক্তের বাবা কোনো বক্তব্য দিতে রাজি হননি। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ এই 2 কর্মকর্তা অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়ার কথা জানান। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় এটাকে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। সেই হিসেবে মামলা রুজু হয়েছে, কয়েকবার গ্রেফতারের চেষ্টাও চলছে, সে পলাতক আছে। এই ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের যথাসম্ভব আইনের মধ্যে থেকে আমরা এর ব্যবস্থা নিচ্ছি। 1972 সালে প্রতিষ্ঠিত এই স্কুলের 273 জন শিক্ষার্থীর জন্য বর্তমানে শিক্ষক রয়েছেন 4 জন। সময় সংবাদ, ভোলা। 2টি মোবাইল ফোনের অস্বাভাবিক কথোপকথন ঘুরিয়ে দিয়েছে রংপুরের আইনজীবী রতীশচন্দ্র ভৌমিক হত্যা মামলার মোড়। এরই সূত্র ধরে চলা অনুসন্ধানে ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতির আড়াল থেকে বেরিয়ে আসে একটি পরকীয়া প্রেমের রোমহর্ষক করুণ কাহিনী। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারি রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি মামলায় সরাসরি সম্পৃক্ত আইনজীবী রতীশচন্দ্র ভৌমিকের পদচারণা ছিল নানা অঙ্গনে। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সহ নানা কারণে তার হঠাৎ নিরুদ্দেশ হওয়া মেনে নিতে পারেনি কেউ। তাকে ফিরে পেতে রাস্তায় নামা মানুষ, গণমাধ্যম আর সরকারের প্রবল চাপ নিয়ে 4টি দিন অন্ধকারেই কাটে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোর। কিন্তু নিখোঁজ আইনজীবীর স্ত্রী স্নিগ্ধা সরকার দীপার আচরণ আর নানা রকম মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সন্দিগ্ধ হয় পুলিশ। তখনই হাতে আসে 2টি মোবাইল ফোনের অস্বাভাবিক কথোপকথন। স্নিগ্ধা ভৌমিক তার যে কলিগ কামরুল মাস্টার, তার সাথে শতবার কল কথোপকথন এবং সময়ে এবং অসময়ে গভীর রাতে
স্কুলে যখন ছিল তখনও বিভিন্ন কনভারসেশন ছিল। এটা যখন আমরা পেলাম তখন তার প্রতি আমাদের একটা সন্দেহের বড় একটা জায়গা সৃষ্টি হলো। পুলিশ স্থানীয় একটি স্কুলের শিক্ষক কামরুল ইসলাম জাফরিকে আটক করে। কামরুলের ফোনে আরেকটি ফোনের কল লিস্টে অস্বাভাবিক কথা বলা ওই ফোনটি ছিল রথীশের সহকারী মিলনের নামে। মিলনকে আটক করে পুলিশ জেনে যায় ওই নম্বরটি দিয়ে রথীশের স্ত্রী কথা বলতেন কামরুলের সঙ্গে। কামরুলকে হেফাজতে নিলাম, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম। শুরু করার পরে তারপর সে স্বীকার করলো যে বাবু সেনাকে তারা হত্যা করেছে। শুক্রবার ভোর থেকে রথীশ নিখোঁজ বলে প্রচার করলেও প্রকৃতপক্ষে আগের রাতেই তাকে হত্যা করার কথা স্বীকার করে কামরুল। র্যাব এটি ডেড বডিটি আবিষ্কার করতে সক্ষম হয়। এর মাধ্যমে এই অপহরণ, তথাকথিত অপহরণ বা নিখোঁজ রহস্য একটা যৌক্তিক, আমি মনে করি যে একটা রহস্যের সমাধান হলো। শ্বাসরোধ করে রথীশকে হত্যা করে পথের কাঁটা দূর করতে চেয়েছিল স্নিগ্ধা ও কামরুল। আলমারিতে ভরে কৌশলে তার লাশ কামরুলের বড় ভাইয়ের নির্মাণাধীন ভবনে নিয়ে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল তারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মাদারীপুরে চাঁদা না দেয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল দুপুরে রাজৈর উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, রাজৈর পৌর ছাত্রলীগ সভাপতি রনি মাতুব্বর প্রায়ই ক্রেডিট সুপারভাইজার আব্দুল হাই আকনের কাছে চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকার করায় রনি ও তার সহযোগীরা তাকে মারধর ও অফিস ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুব উন্নয়ন কর্তৃপক্ষ। রনি মাতুব্বরের বাড়ি মজুমদার কান্দি এবং হৃদয়, এরা আইসা, এরা গং প্রায় 50-60 জন লোক। এরা ভিতরে আইসা এবং বাইরে, আমার অফিসের বাইরে এবং ভিতরে ঢুকে তখন আমাকে এরা আইসা এই টাকা চায় এবং মারধর করে। অতর্কিতভাবে আমার অফিসে হামলা চালাইছে। আমার একজন স্টাফ তাকে আঘাত করেছে, গায়ে আঘাত করেছে এবং চেয়ার টেবিল ফাইলপত্র প্রস্তুত করছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে স্বচ্ছতা আনার জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি গঠন করা হয়েছে। কমিটি 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও 65 কাজ হয়নি এখনো। বর্ষা মৌসুমকে সামনে রেখে বাঁধ নির্মাণে গড়িমসি এবং তাড়াহুড়ো কতটা কাজে আসবে সেটা নিয়ে চিন্তিত হাওরবাসী। ইমাদ্দি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ। সুনামগঞ্জের হাওরগুলো এখন সবুজে পরিপূর্ণ। বছরের একমাত্র ফসলের গোছাগুলো থেকে সোনালী ধানের অস্তিত্ব জানান দিচ্ছে। গত 2 মৌসুমে ফসল ঘরে তুলতে না পেরে কষ্টে থাকা কৃষকেরা নতুনভাবে স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকারও নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু দেখতে দেখতে চলে আসছে আতঙ্কের দিন। বর্ষা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণে পিছিয়ে পড়ায় যেনতেন করে বাঁধ নির্মাণে আতঙ্কে আছেন হাওরবাসী। যদি কিছুদিন লেট বা সময় দেওয়া হয় তাহলে কাজটা আশা করি সুন্দর হবে। গত বছরও বান হয়েছে না বললে আমরা ফসল করতাম পারছি না, এই বছরও এখনো বান হয়েছে না। আমরা খুবই হতাশ বাঁধের ব্যাপারে, কারণ 28 ফেব্রুয়ারির ভিতরে 100% কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অদ্যাবধি 50 কোনো জায়গায় অথবা 55 বা 60%-এর উপরে কোনো জায়গায় বাঁধ সম্পন্ন হয় না। তবে দেরিতে হলেও বাঁধ নির্মাণে সুফল আসবে বলে মনে করছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করি আগামী 10-12 দিনের ভিতরে আমাদের বর্তমানে আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত প্রোগ্রেস 65% ছিল, সেটা আশা করা যায় যে 15 দিনের ভিতরে 100% উন্নতি হয়ে যাবে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি এবং সে অনুযায়ী আমরা নিশ্চিত এবার আমাদের বাঁধের যে কাজগুলো আমরা শুরু করেছি সেই কাজগুলো আমরা শেষ করতে পারব। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতায় কমিটি গঠনে বিলম্বের কারণে প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ার কারণ মনে করছেন হাওরবাসী। 28 ফেব্রুয়ারির মধ্যে 1500 কিলোমিটার বাঁধের কাজ 964টি প্রকল্পের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অধিকাংশ বাঁধের কাজ শেষ হয়নি। এতে করে হাওরবাসীর মধ্যে ফসল হারানোর আতঙ্ক থেকেই যাচ্ছে।
সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর 2 আসনটি 1991 সাল থেকে 4 বার দখলে রেখেছে আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো এই আসনটি দখলে রাখতে চায় দলটি। বিএনপির দাবি জোটগত নির্বাচনে এই আসনে তারা জয়ী হবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2014 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বাদ দিলে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচন থেকে 2008 সালের নির্বাচন পর্যন্ত যশোর 2 আসনে আওয়ামী লীগ ও বিএনপির পালাবদল হয়েছে মাত্র একবার। আর গেল দুটি নির্বাচনে এ আসনটি দখলে আওয়ামী লীগের। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ক্ষমতাসীন দলটি। তারা মনে করেন তৃণমূল থেকে প্রার্থী মনোনীত করলে বিজয় সুনিশ্চিত নৌকার। যে পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং সরকার যেভাবে সহযোগিতা করেছে আমার এমপি সাহেবের মাধ্যম দিয়ে, আমি মনে করি যে এই আসন হাতছাড়া হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আওয়ামী লীগের যে বিজয় আছে সেটা কেউ অন্য কোনো দল এখানে স্থান পাবে না। এদিকে বিএনপি নেতাদের মতে ক্ষমতাসীনদের অপশাসনে ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত। সাধারণ মানুষ যদি আপনার ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে আওয়ামী লীগের সাথে ভোট গুনারও কোনো সুযোগ থাকবে না, ব্যাপক ভোটে এখানে বিএনপি জয়লাভ করবে। দল যদি অংশগ্রহণ করে তাহলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা নির্বাচনের ব্যাপারে সর্বদা প্রস্তুত আছি। আগামী নির্বাচনে ভোটাররা উন্নয়ন, সন্ত্রাস, মাদক প্রতিরোধ সহ সমস্যা সমাধানে যোগ্য নেতৃত্ব বেছে নিতে চান। যারা জনগণের কাছে, যারা সাধারণ কর্মীদের কাছে, যারা দৌড়গুড়ায় পৌঁছে গিয়েছে, আমরা এই ধরনের নেতা চাচ্ছি। চৌগাছার উন্নয়নে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, আমরা নতুন ভোটার হিসেবে বা আমরা ভোটার হিসেবে তাকে আমরা বেছে নেব। যিনি সৎ এবং সাধারণ মানুষের সঙ্গে যার সম্পৃক্ততা আছে, যিনি মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িত, আমরা সেরকম একজন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। প্রায় 5.5 লাখ জনসংখ্যা অধ্যুষিত এই আসনে মোট ভোটার 4,07,871 জন। সময় সংবাদ, যশোর। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে সমাধান মিলল পদ্মা সেতুর 22 পিলারের জটিলতার। প্রতিটি পিলারে যোগ হচ্ছে আরও একটি খুঁটি। জানুয়ারি থেকে কাজ শুরুর পরিকল্পনা। ডেঙ্গু চিকুনগুনিয়া ঝুঁকিতে রাজধানীর 18টি এলাকা। মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়, বলছেন নগরবিদরা। লাগামহীন হয়ে উঠেছে দেশের রড সিমেন্টের বাজার। আবাসন ব্যবসায়ীরা অযৌক্তিক বললেও প্রস্তুতকারকদের দাবি দাম বেড়েছে কাঁচামালের। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ফেস্টুনে সৌন্দর্যহানির কবলে চট্টগ্রাম নগরী। জনমনে ক্ষোভ, আইনের জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, বলছে ইসি। এবং ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুল কক্ষে শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। মামলা দায়েরের পর নিরাপত্তা শঙ্কায় নির্যাতিতা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।